আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো। এপার বাংলা ওপার বাংলা, যে যেখান থেকে বাংলা ভাষাভাষী আমার ইউটিউব চ্যানেলে ভূতের গল্প শুনছো, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের গল্পে। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না, কারণ মিথ্যা কুসংস্কার সমাজে অনেক ধ্বংস করে। সো বন্ধুরা, ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভূতের গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। সেই সকল বন্ধুদের জন্য যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভূতের গল্প শুনো, শুধু অনুরোধ থাকলো, যারা আমার চ্যানেলে গল্প শুনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে আমার চ্যানেলের নতুন গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুত পেয়ে যেতে পারো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এপিসোড মাদাহীন লাশ, শ্যামপুরের ভূত। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ, সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম। সব সময় আমাকে সহযোগিতা করেন পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। রাত হলেই শ্যামপুর গ্রামের শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধু পাতার মর্মর আওয়াজ আর চিজি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে ওঠে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতা এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সে এসে ভিড় করছে কালনির শাখা নদী মুসলিমের তীরে। ব্যাপার কিছুই না, সেখানে বেশি উঠেছে এক মহিলার লাশ। সবাই যেন তার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথা কেটে ফেলেছে। যখন চারদিকে লাশ পাঠানো হয়েছে মাথার খোঁজে, মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশের দাফন করার জন্য কেউ এগুচ্ছে না। এরই মাঝে কোনো উৎসুক জনতাকে দূর থেকে কাঠি দিয়ে লাশের মাথা পা দেখার চেষ্টা চলছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত গভীর বাড়তে থাকে। মাঝে গভীরের চাপ কমে গিয়েছে, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। বাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে বেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নেই। সৎমা ও সুলেখার কোনো খোঁজ করেননি। এখন ও সুলেখার মায়ের কোনো দেখা নেই, শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্নাকাটি চলছে লাশের পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আচার খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে গিয়ে মরগা। এখন সেই কথা শুনিতেই বলতে বলতে চিৎকার করে উঠল, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এরই মাঝে গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানালায় পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসবের দিকে। সেখান থেকে 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করছে ভয়ে, কারণ সে নিজেটার সাথে হোঁচট খেয়ে খেয়ে সেটা আবার কিছুই না, সেটা বেয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আগলা হওয়াতেই তাতে হোঁচট খেয়ে সে ছেলেটা এরপরই উঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ। সাথে সাথে 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ ও আত্মীয় স্বজনেরা। গ্রামের মাতাব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চান না। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্ক জড়িয়ে পড়ে। এই গ্রামের মসজিদের মাওলানার সাথে তর্কে লেগে যায় করিম মাওলানা আর তার ছেলে রহমান মাওলানা। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকমে জানাজায় দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সুরুজ মিয়াও ছিল। সুরুজ মিয়া নিজের দায় থেকে এই কাজের উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়ে পরের দিন এক
সালিশ বসে। দিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সুরুজু মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যেই তিনজন লাশ দাফন করেও জানাজা করতে চায়নি তাদের রায়ে সুরুজু মিয়াকে এক ঘড়ি করে রাখা হয়। আসলে ওই তিনজন খুবই দক্ষ শক্তিশালী বলে কেউ ওদের মুখে কেউ তর্ক করতে যায়নি। তাদের মাঝে রহমান মাওলানা পরের মাসের চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সুরুজু মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদে ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিতে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে সবাই নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখা লাশের পাশে একটা জারুল গাছ আছে, যে একটা ডালে পাওয়া যায় করিম মাওলানার ছিন্ন বিচ্ছিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশকে ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এর মাঝে রহমান মাওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়া গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষে মারকে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয়ে। এর পরের 2 দিন পর বন্দি থাকা সবুজ মিয়া সে স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়া লোককে খবর দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন। আর 3 দিন পর আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ। গ্রামের বাসী দুটোই দেখেছে, কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশে পড়েছিল হাড়গোড়, যেন কেউ খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে। এই গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায়, কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও বয়ের বাড়ি এবং গ্রামের বেশ কয়েকজন ভয় পেতে শুরু করে। লোকজন বের হওয়া বন্ধ করে দেয় গ্রাম থেকে। সবুজ মিয়ার নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করে রাখা হয় সেই স্কুল ঘরে। 7 দিন পর 2 জন লোক লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়াতে চায়নি। গ্রামবাসী এরপর চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পর আমাবস্যার রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। ওই কয়েকদিনের মাঝে সে নিজের প্রতিপত্তি প্রকাশ এলাকাতে টহল দিতে শুরু করে। মোটরসাইকেল নিয়ে এলাকায় চ্যাংরা ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজের বাপ ভাইরা যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দেয়। সারা দিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা। পাশে মকবুল বুড়ো একটা খাসি জবাই করে খেয়ে দেয় এবং একটা ঘুম হয়ে যায়। প্রতিদিনের চেয়ে আমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মাওলার গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকা শব্দ হয়, আর তাতে রহিম মাওলা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ। দেখেই ভয় হতবন্ধ হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশ ডান হাত তার মাথার উপর উঠে বসে এবং জ্ঞান হারিয়ে ফেলে রহিম মাওলা। জ্ঞান ফিরিয়ে একটা কুয়াচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে রহিম মাওলা নিজেকে। চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজেকে বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল ওর সঙ্গপঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্রী গালাগাল দিলেও কিছু হয় না। কিন্তু এরপরই 4টার দিকে কাফন জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরেই চারদিক
থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচন্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মওলা। এমন সময় মার থেমে যায়, আস্তে আস্তে উঠে বসে সে, সামনে তাকিয়ে দিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে দেখে রহিম, কারণ তার সামনে বসে আছে সেই সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায়। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে, আমাকে চিনতে পারছস? আমি সুলেখা, এই যে দেখ আমার মাথা হন কাটা। বলে নিজের মাথাটা দুই হাত দিয়ে একটানে খুলে রহিম মওলা সামনে ধরলো। দেখেই বমি করে দিল রহিম মওলা। দু হাত দিয়ে পেটে চেপে এক প্রান্ত বমি করে রহিম মওলা বলল, আমারে ছাড়ি দে, আমাকে মাফ করে দে সলিয়াফা, আমাকে মাফ করে দে। বলে হাও মা করে কেঁদে ফেলল রহিম। সাইরা দিমু, সেদিন কি আমারে সাইরা দিছিলি তোরা? তুই দুই ভাই, আমি কত না কইছি আমাকে সাইরা দে। তোরা আমার ছোট ভাই লাগস, নিজের বইনে মনে করিয়া সাইরা দে। সেদিন তো সারস নাই, আমাকে দুজন মিলে নষ্ট করলি, তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে। তুই মওলার বাচ্চা, আমার মাথা কাইটা ফেললি, আমার সবুজ মিয়ার কত মারলি তোরা। কই সেদিন মনে আসিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজে ধরে জোরে লাগায় সুলেখা। এবার কেঁদে ফেলে রহিম, বলল, আফা ভুল হয়ে গেছে আফা, তুই আমারে এবারের মতো মাফ কইরা দে আফা। মাথাটা আবার নিজে ধরে লাগালো। আমি কইতাছি, আমি এর পার্শ্বিত্ব কইরা সারুম। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা, সামনে ভয়ার্ত রহিম মওলা। তারপর রহিম ধরে একটানে ছিঁড়ে ফেলে তার মাথাটা, গল গল করে রক্ত পড়ছিল। সেই মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গাহিম করা একটা চিৎকার দিয়ে কেটে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। হাসতে হাসতে উঠে বসলো সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই, কিন্তু কেন যে নিজের চোখে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে তার। সে বলল, সুলেখা তুই? কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া। এত শুনলে কোনো লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠো, না হয় আমি তোমারে শেষবারের মতো খাওয়াইয়া দিতে আসি দুটা ভাত। বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারলো না। কোনো কিছুর সাথে কোনো কিছুর মেলাতে গেলে ক্লান্ত শেষে ভাত খেতে খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই রে মাস্টার, তুমি কদিন পর সুন্দর দেখা একটা নিকা কইরা লেও, আমাকে ভুলিয়া যাও মাস্টার। বলেই পাবার হলো সুলেখা। এতক্ষণ ঘুরের মাঝে থাকা এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল, খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে। আর সেই সূর্যর দিকে হাসতে হাসতে এগিয়ে চলছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়েনি সুলেখার পেছনে পেছনে, কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানায়, তার সেই কবরে। গাইস, গল্পটা কেমন লেগেছে জানি না, তোমাদের একটা কমেন্টস আমাকে ভালো গল্প বানানো শেখাবে। তোমাদের একটা মন্দ কমেন্টস আমাকে ভুল ভ্রান্তি থেকে শুধরানো শেখাবে। তাই তোমাদের একটা কমেন্টস আমি চাচ্ছি এই গল্পে। তোমরা যে যেখান থেকে শুনলে সকলকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া, তোমাদের আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া, তোমার কর্মস্থলে ঘটে যাওয়া কোনো গল্প থাকে, তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে পাঠাতে পারো। তাহলে সেই গল্পগুলোকেই আমরা তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব বন্ধুরা। সো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও এই গল্প থেকে বিদায় নিচ্ছি আমি বাদর রায়হান। নমস্কার, আল্লাহ হাফেজ।